আমাদের এবারের মানে আগামী সপ্তাহে যে পরীক্ষাটা হবে সেখানে সাহিত্যের ইতিহাসে আমাদের রয়েছে গদ্য সাহিত্যের ক্ষেত্রে ৩ জন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী আর সৈয়দ মুস্তফা। তো আমরা ওদের সম্পর্কে একটু জেনে নিই। অল্প তথ্য আছে এই সপ্তাহে, নোটে দেখবে তথ্য খুব বেশি নেই, তবে হ্যাঁ এর পরে আরো কিছু তথ্য তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আমি আমি ধরেই নিচ্ছি যে তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা সমস্ত তথ্য মুখস্থ করে ফেলছো, এটা আমি ধরে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে ফার্স্ট ফেজে আমি যে তথ্যগুলো তোমাদের দিয়েছি, তোমরা ধরে রেখো যে মোটামুটি 70 থেকে 80% কোশ্চেন এখান থেকেই কমন পাবে। বাকি কোশ্চেন গুলোর জন্য আমি তোমাদেরকে আলাদা করে এর পরে পরে আমি কিছু কিছু মেটেরিয়াল তোমাদেরকে দিতে থাকবো, সেগুলো একটু দেখে নেবে। তবে এই যে প্রথম যে মেটেরিয়াল গুলো দেওয়া হচ্ছে এটার উপরেই অ্যাকচুয়ালি পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওকে, ফলে এটাকে খুব ভালো করে রপ্ত করে ফেলো। আর এর সাথে অবশ্যই তোমরা সাহিত্যের ইতিহাস থেকে একটা বই পড়বে। ওকে, সাহিত্যের ইতিহাস থেকে তোমরা একটা বই পড়বে। আচ্ছা, আমি আজকের আলোচনা আমি নিশ্চয়ই শুরু করব। আমাদের যেহেতু টপিক খুব অল্প রয়েছে, অসুবিধার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি আগে এইটা একটুখানি দেখে নিই, তারপরে আমরা বাকি কথাটা বলছি। ওকে, দুটো কথা বলবো শেষে, টেক্সটের নোট করা বিষয়ে, আর 2 নম্বর হচ্ছে সাহিত্যের ইতিহাসের কিছু এক্সট্রা তথ্য আমরা এক জায়গায় করব সেই বিষয়ে। ওকে, আমরা আগে এই সপ্তাহের যে টপিক আছে এই টপিকের উপরে নোটটা একটু ডিসকাস করে নিই। শেয়ার করতে শুরু করলাম। দেখা যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমাদের আজকের সিলেবাসে প্রথমে আছেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর উপরে আমাদের আলোচনা। তো প্রথমেই রচনা বলি নিয়ে। অ্যাকচুয়ালি রচনা বলি বানানটা রস্য ইকার হবে। হ্যাঁ, আচ্ছা। তো প্রমথ চৌধুরীর প্রথম গ্রন্থ তেল নুন লকড়ি, তারপর বীরবলের হালকাথা, নানা কথা, আমাদের শিক্ষা, দু ইয়ার কি, বীরবলের টিপ্পনী, রায়তের কথা, নানা চর্চা, ঘরে বাইরে, প্রাচীন হিন্দুস্থান, বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বাকি সবকটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, হিন্দু সঙ্গীত দেখে রাখবে একবার, যদিও এটাও অতটা গুরুত্বপূর্ণ নয়। আত্মকথা খুব গুরুত্বপূর্ণ, প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান গুরুত্বপূর্ণ। তো প্রমথ চৌধুরীর যে প্রবন্ধ গ্রন্থগুলো বা গদ্য গ্রন্থ, সেখানে যেহেতু তালিকাটা খুব বড় নয়, এই কারণে এখানে প্রায় প্রত্যেকটা বই এবং তার প্রকাশকাল যে সালটা, এটা খুব ভালো করে পড়ে রাখবে বা মুখস্থ করে রাখবে। হ্যাঁ, এটা খুব জরুরি। আচ্ছা, এখানে আমি আলাদা করে, এটা শুধু মুখস্থই করতে হবে, এখানে আলাদা করে আমি আর কিছু বলছি না। শুধু এখানে বীরবলের হালকাথা, এখানে বীরবলের টিপ্পনী, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে যে এখানে রয়েছে ঘরে বাইরে। তো ঘরে বাইরে রবীন্দ্রনাথেরও আছে, সেই জায়গাটা একটু মাথায় রাখবে। রবীন্দ্রনাথের কথা সাহিত্যের অন্তর্গত, আর প্রমথ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। আচ্ছা, এখানে প্রমথ চৌধুরীর আত্মজীবনীর নাম হচ্ছে আত্মকথা। তো এই আত্মজীবনীগুলো এছাড়া অন্যদের, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনী আছে, তো এই আত্মজীবনীগুলোরও নাম নিয়ে যেন কনফিউশন না থাকে, এই ব্যাপারটাও বুঝে নিতে হবে। ব্যাস এটুকুই। আর এর উপরে আমি আর কিছু বললাম না, এটা তোমরা একটু মুখস্থ করে নিও। আচ্ছা, এখানে যেটা বলার সেটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর গুরুত্ব।
একটু জেনে রাখার চেষ্টা করবে, সাহিত্যের ভাষাকে প্রমথ চৌধুরী মুখের ভাষার অনেক কাছে পৌঁছে দিয়েছেন, আমরা জানি। আচ্ছা, কথকথা সুলভ ভঙ্গি, চলিত ভাষার প্রয়োগ, বাগ বৈদগ্ধ্য, রঙ্গ ব্যঙ্গ পরিহাস প্রবণতা তার গদ্য সাহিত্যের বিশেষ লক্ষণ। প্রমথ চৌধুরী একটা পত্রিকা প্রকাশ করেন, সবুজ পত্র, আমরা জানি। এই সবুজ পত্র পত্রিকাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যে, গদ্য এবং কথা সাহিত্যে আধুনিকতার একটা নতুন দ্বার উন্মোচিত হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে চলিত ভাষা নির্ভর যে গদ্য, এই গদ্যটা অনেক বেশি জনপ্রিয় বা অনেক বেশি প্রচলিত হয়ে ওঠে এটা, এবং সেখানে প্রমথ চৌধুরীর একটা বড় অবদান ছিল। আচ্ছা, প্রমথ চৌধুরী এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাহিত্যের ভাষাকে মুখের ভাষার অনেক কাছে পৌঁছে দিয়েছেন। তার আগে, প্রমথ চৌধুরীর আগে পর্যন্ত রবীন্দ্রনাথ লিখেছেন। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ আর প্রমথ চৌধুরী যদিও বয়সের দিক থেকে খুব বেশি পার্থক্য তাদের ছিল না, কিন্তু মেইন পার্থক্য হচ্ছে প্রমথ চৌধুরী একটু পরিণত বয়সে তিনি লেখাটা শুরু করেন। সেটা রবীন্দ্রনাথের লেখার মধ্যে যেমন কবি সুলভ ব্যাপার আছে, প্রমথ চৌধুরীর লেখার মধ্যে অনেক বেশি বাস্তবতার ছোঁয়া রয়েছে, তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি ফরাসি বা বলা ভালো ইউরোপীয় সাহিত্য দ্বারা ভীষণভাবে উদ্বুদ্ধ ছিলেন স্বাভাবিকভাবেই। তো এই কারণে তার রচনার মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মূলত ফরাসি সাহিত্যের যে তীব্র বুদ্ধিদীপ্ততা, সেই ব্যাপারটা প্রমথ চৌধুরীর লেখার মধ্যে ভীষণভাবে রয়েছে। এই যে বাগ বৈদগ্ধ্য, ওকে, এটা রঙ্গব্যঙ্গ একদম পরিহাস করেছেন উনি। খুব বেশি জায়গাতে রঙ্গব্যঙ্গ করেননি, সামান্য দু একটা কথা আমরা পাই, যদিও সেগুলো খুব সূক্ষ্ম আমাদের রসবোধের জায়গায় নিয়ে যায়। মেইনলি প্রমথ চৌধুরীর লেখার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ওর গদ্যকে বলেছে নিষ্পাতের ছুরি। তো এইটা দেখেই আমরা বুঝতে পারছি যে প্রমথ চৌধুরীর লেখা এক্স্যাক্টলি কেমন। তিনি আঙ্গিকের কাঠিন্য থেকে প্রবন্ধ সাহিত্যকে মুক্তি দিয়েছেন, মুখের কথাকে শিল্পকলায় রূপান্তরিত করেছেন। এগুলো তো কমন ব্যাপার। ইস্পাতের ছুরি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন বলেছেন? তার কারণ প্রমথ চৌধুরীর লেখার মধ্যে কোনো মেদ নেই, কোনো মেদ নেই। মানে যে কথাটা যতটুকু বলার তিনি ঠিক ততটুকুই বলেছেন, এবং তার লেখাটা ভীষণ ক্ষুরোধার। যে বিষয়ে তিনি লিখেছেন সেই বিষয়টা একেবারে মানে শুরুতেই তিনি কেন্দ্রে চলে গেছেন লেখার, এবং টু দা পয়েন্টে যা বলার সেটা বলেছেন। এই কারণে বলা হচ্ছে যে সেটা ছুরির মতো ধারালো। সেই লেখাটার মধ্যে কোনো ভোথা ভাব নেই, কোনো রকম যে ক্যাজুয়ালনেস এই জাতীয় কিছু নেই। তো প্রমথ চৌধুরীর লেখার এটাই সব থেকে বড় বৈশিষ্ট্য, সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার লেখা প্রধানত চলিত ভাষা নির্ভর, এটা একটা। দু নম্বর হচ্ছে বাক বৈদগ্ধ্য রয়েছে, ইস্পাতের ছুরির মতো সূক্ষ্ম রসবোধ রয়েছে, এবং আমরা যেটা বলি যে কি বলে, মানে তীক্ষ্ণতা রয়েছে ভাষার মধ্যে অনেক বেশি। ওকে, তবে এই যে পয়েন্টগুলো, কথকতা সুলভ ভঙ্গি, এই পয়েন্টগুলো পরীক্ষায় দিতে পারে যে প্রমথ চৌধুরীর গদ্যের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি উপযুক্ত বা ঠিক, এটা নির্ণয় করো বা নির্দেশ করো, এই জাতীয়। তো এখান থেকে এই পয়েন্টগুলো, কথকতা সুলভ ভঙ্গি, চলিত ভাষার প্রয়োগ, এই চলিত ভাষার প্রয়োগ এটা মুখের ভাষার অনেক কাছে চলে গেছে গদ্য, এটা একটা। রঙ্গব্যঙ্গ পরিহাস প্রবণতা রয়েছে, এটা। রবীন্দ্রনাথ বলেছেন ইস্পাতের ছুরি, এটা। আর আঙ্গিকের কাঠিন্য থেকে প্রবন্ধ সাহিত্যকে, মানে আঙ্গিকের কাঠিন্য থেকে প্রবন্ধ সাহিত্যকে, অ্যাকচুয়ালি আঙ্গিক, আমরা প্রাচীন সাহিত্যিকদের যেহেতু প্রবন্ধটা
আমাদের বাংলা সাহিত্যে এসেছে অনেক পরে। ঊনবিংশ শতকে সেই অর্থে আর কি গদ্য সাহিত্যের বা প্রবন্ধ সাহিত্যের উৎপত্তি ঘটে, এবং সেখানে দেখা যায় যে আমাদের রামমোহন রায় এরা যখন গদ্য লিখছেন সেই গদ্যটা এক ধরনের, মানে সেখানে কোনো দাড়ি দিচ্ছেন, হয়তো পুরো প্যারাগ্রাফটার শেষে একটা দাড়ি পড়ছে, এই ধরনের। এরপরে বিদ্যাসাগর এসে সেটাকে কিছুটা সুললিত করেন। বিদ্যাসাগর এসে পরবর্তীতে অন্যান্য মানে কিছু কিছু সাহিত্যিক আছেন বিদ্যাসাগরের পরবর্তীকালের, এবং তারপরে রবীন্দ্রনাথ আসেন। রবীন্দ্রনাথ এসে তার মতো করে প্রবন্ধ সাহিত্যটাকে সাজান। কিন্তু প্রমথ চৌধুরী বলছেন আঙ্গিকের কাঠিন্য থেকে প্রবন্ধ সাহিত্যকে মুক্তি দিয়েছেন, বিচিত্র বিষয় নিয়ে লিখেছেন, এবং যে আঙ্গিকগত যে প্রবন্ধটা যে ধরনের হওয়ার কথা সেই প্রবন্ধ, সেই মানে যেটাকে বলে বুকমার্ক স্টাইল আর কি, কপি বুক স্টাইল বলে অনেকে, সেই জায়গা থেকে একটু সরে এসেছে। মানে পরবর্তীকালে আমরা দেখি যে প্রবন্ধের অনেক মুক্ত বৈচিত্র্য আমরা দেখতে পাই, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা এই পয়েন্টটাকে একটু মনে রাখবো যে আঙ্গিকের কাঠিন্য থেকে তিনি প্রবন্ধ সাহিত্যকে মুক্তি দিয়েছেন, আঙ্গিকের কাঠিন্য থেকে, এমনি প্রবন্ধের বিষয়ের কাঠিন্য থেকে নয়। ওকে, আচ্ছা। সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজ পত্র, এর প্রকাশকাল কত? সবুজ পত্র কত সাল থেকে প্রকাশিত হয় এটা তোমরা কমেন্ট করে জানাও। সবুজ পত্র। আচ্ছা, ভাষা বিষয়ক প্রবন্ধ, প্রমথ চৌধুরীর প্রবন্ধগুলোর মধ্যে বিচিত্র ধরনের প্রবন্ধ আমরা দেখতে পাই। তার মধ্যে এই জাতীয় প্রশ্ন আসতে পারে যে ভাষা বিষয়ক প্রবন্ধ কোনটি? তো কথার কথা, আমাদের ভাষা সংকট, সাধু ভাষা বনাম চলিত ভাষা বা চলিত ভাষা এবং বাংলা ব্যাকরণ। তো এই প্রবন্ধগুলোকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করেছি বলে এখানে উল্লেখ করেছি, তোমরা একটু পড়ে রাখবে অবশ্যই। এদের ক্ষেত্রে প্রমথ চৌধুরী
আচ্ছা, তোমরা কোন অবধি শুনতে পেয়েছিলে একটু বলো তো? কেউ একজন একটু মানে মাইক্রোফোন অন করে বলো তো। এর প্রকাশকাল জিজ্ঞাসা করেছিলেন আপনি। কি অবস্থা গো! তারপর থেকে কিছু আচ্ছা শোনাও আচ্ছা, যাচ্ছিল না, আরে দেখাও যাচ্ছিল না। আসলে কানেকশনটা কেটে গেছিল বোধহয়। এবার আমি তো ওই পেজে রয়েছি, ফলে আমি বুঝতে পারছিলাম না, সমস্যা হচ্ছে এটা। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি কি অবস্থা বলো তো? আচ্ছা ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা একটু দেখো। দেখতে পাচ্ছ কি? আচ্ছা ওকে, সমস্যা হলো একটা কথা যখন একটা ফ্লোতে বলে যাই, তারপরে ওই কথাটাই রিপিট করাটা একটু অসুবিধার হয়ে যায়। ওকে, সবুজ পত্র পত্রিকা, এটা বলছিলাম যে কত সালে প্রকাশিত হয়েছে জানাও। আচ্ছা আচ্ছা, তো এরপরে এখানে যেগুলো রয়েছে ভাষা বিষয়ক প্রবন্ধ। ওকে, কি একটা মানে খেই হারিয়ে ফেললাম। আচ্ছা, এখানে রয়েছে বিভিন্ন প্রবন্ধগুলো, সেগুলো বিষয় অনুযায়ী। পরীক্ষাতে এভাবে আসে: প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ, আর হচ্ছে তোমার বঙ্কিম। এদের ক্ষেত্রে প্রবন্ধের নাম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাষা বিষয়ক প্রবন্ধ কোনটি। তো যথারীতি এখানে কথার কথা, আমাদের ভাষা সংকট, সাধু ভাষা বনাম চলিত ভাষা, বাংলা ব্যাকরণ, এই বইগুলো মানে এই প্রবন্ধগুলো এগুলো সব ভাষা বিষয়ক। সাহিত্য বিষয়ক যথারীতি এগুলো, শিক্ষা বিষয়ক এগুলো, ইতিহাস বিষয়ক এগুলো, আর সমালোচনামূলক এগুলো সমালোচনা সাহিত্যের মধ্যে পড়ে। মননশীলতার পরিবর্তে আবেগ প্রবণতা প্রকাশিত হয়েছে এইগুলো। এর মধ্যে বর্ষা প্রবন্ধটা দেখবে আমাদের 9 পাঠ্য আছে। এখানে কি হয়েছে, তার যে স্বাভাবিক মননশীল, তার প্রমথ চৌধুরীর লেখাগুলো তো নর্মালি মননশীল হয়, কিন্তু কিছু কিছু লেখাতে মননশীলতার পরিবর্তে আবেগ প্রবণতা, মানে যেখানে তার ব্যক্তি আবেগটা অনেক বেশি করে প্রকাশিত হয়েছে, সেই রচনাগুলো এখানে। তো এইগুলোকে একটুখানি ভালো করে মনে রাখার চেষ্টা করবে যে আচ্ছা, এরপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তার যে রচনা বলি, এখানে এই যে লিস্টটা রয়েছে, ওকে, যেখানে রয়েছে বাংলা ভাষা তত্ত্বের ভূমিকা, ভাষা প্রকাশ, এইটা বলেছি বাঙ্গালা ব্যাকরণ। আচ্ছা, এখানে যে বইগুলোর নাম আছে সুনীতি কুমারের, এই বইগুলো পুরোটাই সাল সহ মুখস্থ করে ফেলা জরুরি। এর প্রত্যেকটারই সাল আসতে পারে, মানে কোনোটার সাল দিয়ে দিতে পারে যে এইটার সাল কত, প্রকাশকাল কত। ওকে, এখানে আমি যে বইগুলোর, এর বাইরেও কিন্তু সুনীতি কুমারের আরো বই রয়েছে, কিন্তু এখানে বইগুলো যে কটা উল্লেখ করে দেওয়া রয়েছে সেই কটার সাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বইগুলোর নামও তাই এখানে এভাবে উল্লেখ করে দেওয়া। ঠিক আছে, তোমরা চেষ্টা করো এর সালগুলোকে মুখস্থ করে ফেলা, আমি আর ওখানে বিশেষ কিছু বলছি না। ইংরেজি রচনা আছে একটা বিখ্যাত বই, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওডিভিএল নাম সংক্ষেপে। আচ্ছা, এখানেও প্রশ্ন করেছি যে এর প্রকাশকাল কত। ঠিক আছে, সেইটা তোমরা কমেন্ট করে জানাও, বা তোমরা হোম টাস্ক নিতে পারো, পরে এর উত্তর বলবে।
ওডিভিএল এর প্রকাশকাল কত? আচ্ছা, এরপরে দীপময় ভারত, এই বইটা সম্পর্কে কয়েকটা তথ্য আলাদা করে দেওয়া হয়েছে। ভ্রমণ বিষয়ক গ্রন্থ, আচ্ছা উপরের লিস্টে ভ্রমণ বিষয়ক আরো গ্রন্থ আছে। এর ভাষা সহজ, স্বাভাবিক, ঋজু, প্রাণময়, এইগুলো দেওয়া এমনি, তোমরা একটু দেখে নিও। কিন্তু এখান থেকে পরীক্ষা আসতে পারে। রবীন্দ্রনাথের ভাষায় এ কলের জল নয়, ঝর্ণার জল। ওকে, স্বাভাবিক ইয়েতে প্রবাহিত হয়ে আসছে, উপর থেকে নিচে, নিচ থেকে তোলা জল নয়। আচ্ছা, এটা গদ্যরীতি, এখানে ওভারঅল সুনীতি কুমারের গদ্যরীতির কথা বলা হয়েছে। ঋজুতা আছে, গাম্ভীর্য আছে, দুটো শব্দকে মনে রাখার চেষ্টা করবে। তৎসম ইংরেজি, দেশি, সব রকমের শব্দ অনায়াসে ব্যবহার করেছেন, এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। তার গদ্যরীতি বস্তু ভিত্তিক, অর্থাৎ ব্যক্তি নিরপেক্ষ। ব্যক্তি, মানুষ এখানে প্রাধান্য পায়নি, মানে তার ব্যক্তি সত্তাটা এখানে প্রাধান্য পায়নি, পেয়েছে বস্তুনিষ্ঠতা। ঠিক আছে, এটা দুটো আলাদা, মানে অন্যান্য তথ্য দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ সুনীতি কুমারকে ভাষাচার্য উপাধিতে ভূষিত করেছেন। প্রশ্ন করেছি কোথায়? রবীন্দ্রনাথ সুনীতি কুমারের গ্রন্থের উল্লেখ করেছেন। তাহলে শেষের কবিতা উপন্যাসে রবীন্দ্রনাথ সুনীতি কুমারের কোন বইয়ের নাম উল্লেখ করেছেন, সেইটাও তোমাদের জন্য হোম টাস্ক থাকছে। এখন পারলে দেবে, না হলে পরে জানাবে গ্রুপে। ঠিক আছে, এই ছিল সুনীতি কুমার, আর তথ্য নেই। এই কটা হচ্ছে অ্যাকচুয়ালি, এই কটা হচ্ছে অ্যাকচুয়ালি আনুষঙ্গিক তথ্য। আর এখান থেকে এইগুলো, এগুলো তো সাল তারিখ, জাস্ট মুখস্থ করে ফেলবে, এখান থেকেই পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসবে। এরপরে মুস্তফা আলী। তো মুস্তফা আলীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি বিভিন্ন ধরনের রচনা লিখেছেন, কিন্তু তার মধ্যে আমাদের যেহেতু গদ্য সাহিত্যে মুস্তফা আলী পাঠ্য করেছে, তাই আমরা এখানে দেখি তার ভ্রমণ সাহিত্যটা গদ্য সাহিত্যের মধ্যেই পড়ে। দেশে বিদেশে বিখ্যাত বই 1949-এ, জলে ও ডাঙায়, মুসাফির, তিনটেই ভ্রমণ সাহিত্য। ওকে, আচ্ছা, এরপরে এর কোনটা কোন দেশে ভ্রমণের ইয়ে আছে, এই প্রশ্নগুলো আসতে পারে, আমি সেটা পরে বলছি। রম্য রচনা রয়েছে এই কটা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, ধূপ ছায়া, ভবঘুরে, দোহরা। এর মধ্যে ধূপ ছায়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এর প্রত্যেকটারই সাল তারিখ পড়ে রাখা দরকার। তার মধ্যে ধূপ ছায়া, ময়ূরকণ্ঠী, পঞ্চতন্ত্র বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার পিওর প্রবন্ধ যেগুলো, সেগুলো হচ্ছে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, চতুরঙ্গ, খুব বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। রবীন্দ্রনাথেরও এই নামে একটা বই আছে, আমি ঠিক জানি না কি ধরনের বই, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপরে টুনি ম্যাম, বড়বাবু, রাজা উজির, হিটলার, কত না অশ্রুজল, পরিবর্তনে অপরিবর্তনীয়, আর এখানে রয়েছে গুরুদেব ও শান্তি নিকেতন, বিখ্যাত বই, 1981। ঠিক আছে, তাহলে এখান থেকে এই গুরুদেব ও শান্তি নিকেতন, এদিকে চতুরঙ্গ, এই দুটোর সাল অবশ্যই মুখস্থ রাখবে, আর বাকিগুলোর যতটার পারবে মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখানে ছোট গল্প উপন্যাস কয়েকটা দেওয়া রয়েছে, যদিও ছোট গল্প উপন্যাস থেকে পরীক্ষা আসা উচিত নয়, যেহেতু তার প্রবন্ধ আমাদের পাঠ্য, তবু দিয়ে দেওয়া রয়েছে যে অন্তত তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। অল্প কটা বই দেওয়া রয়েছে, যদি বাই চান্স এসে যায় তখন আমরা যেন ঠিক উত্তরটা করে আসতে পারি। চাচা কাহিনী, বিখ্যাত গল্প গ্রন্থ, 1952, দ্বন্দ্বমধুর আরেকটা, 1958। আচ্ছা, উপন্যাস, এর মধ্যে অবিশ্বাস্য, 1954, প্রথম শবনম, বিখ্যাত উপন্যাস, 60। ঠিক আছে, বাকি দুটো দেখতে পারো, অতটা গুরুত্বপূর্ণ নয়। শবনম 1960, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এদিকে চাচা কাহিনী 1952, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই বইগুলোর যে লিস্ট আছে, এই লিস্টটা একটু মুখস্থ করে ফেলবে, এটাই তোমাদের কাছে আমার কাঙ্ক্ষিত। এবার এখানে রয়েছে বইগুলো সম্পর্কে একটু একটু আলোচনা। দেশে বিদেশে বইটা বলছে প্রথম গ্রন্থ তার, দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় নরসিংহ দাস পুরস্কারে ভূষিত করেন। যেহেতু এটা পড়তে পারো। আচ্ছা, গ্রন্থটি আদি মধ্য অন্ত এই তিনটি পর্যায়ে বিভক্ত। হাওড়া থেকে কাবুল যাত্রা, সেখানে বসবাস, ভ্রমণ এবং শেষে কাবুলে বিদ্রোহের সময় প্রাণ ভয়ে স্বদেশে প্রত্যাবর্তনের কাহিনী বর্ণিত হয়েছে। ওকে,
আচ্ছা, এই গ্রন্থে যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য অমুক অমুক এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় প্রথম গ্রন্থ, আর প্রকাশকাল তো উপরে রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয় নরসিংহ দাস পুরস্কারে ভূষিত করেছে। এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। কাবুল যাত্রার কথা রয়েছে এখানে, এই পয়েন্টগুলো। আচ্ছা, মুসাফির বলছে ইংল্যান্ড ভ্রমণের কাহিনী, এই পয়েন্টটা একটু মনে রেখো। এরপরে পঞ্চতন্ত্র, দেখো পঞ্চতন্ত্রে বলছে এখানে দুটো বই, প্রথম বই দ্বিতীয় বই, মানে দুটো খণ্ড প্রকাশিত হয়েছিল। প্রথম বইয়ের উল্লেখযোগ্য রচনা বই কেনা, কাইরো, নেতাজি, দাম্পত্য জীবন, এগুলো বসুমতী ও দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তো এভাবে আসতে পারে পঞ্চতন্ত্র প্রথম ভাগ কোন পত্রিকায় প্রকাশিত হয়, তো বসুমতী আর দেশ, আর দ্বিতীয় ভাগ দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে এই প্রবন্ধগুলো রয়েছে। ওকে। ধূপছায়া উল্লেখযোগ্য রচনা, এর যে রচনাগুলো রসগোল্লা, ভাষায় জমা খরচ, শিক্ষা প্রসঙ্গে দেয়ালি, এগুলো তার মধ্যে রসগোল্লা, ভাষার জমা খরচ, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। চাচা কাহিনী, এটি লেখকের অন্যতম শ্রেষ্ঠ রচনা, যদিও এটা গল্প, আমাদের সিলেবাস বহির্ভূত, তবু পরীক্ষায় দিয়ে দিতে পারে বলে এখানে একটু উল্লেখ করা রয়েছে। ইত্যাদি ইত্যাদি। মজলিসি গল্পের কাঠামো এখানে অনুসৃত হয়েছে। 11টা ভিন্ন স্বাদের গল্প আছে চাচা কাহিনীতে, তার মধ্যে উল্লেখযোগ্য কি রাক্ষসী, পাদটিকা, বেঁচে থাকো, সর্দি কাশি, বেলতলাতে দুবার ইত্যাদি। ওকে, এই হচ্ছে ব্যাপার চাচা কাহিনী। আর গুরুদেব ও শান্তিনিকেতন, এটা খুব বিখ্যাত গ্রন্থ, রবীন্দ্র অনুধ্যানের উল্লেখযোগ্য স্মারক, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন এবং তার সাথে যুক্ত দেশি বিদেশি অনেক মানুষ ও ঘটনা সম্পর্কে নির্ভরযোগ্য আকর গ্রন্থ এটি। মুস্তফা আলী আমরা জানি তিনি নিজেও শান্তিনিকেতনে পড়াশোনা করতেন, তো সেই সূত্রে তার স্মৃতি চারণা করেছেন এই গ্রন্থে। ওকে, এটাও মুখস্থ করতে মানে মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ বই। আচ্ছা, রচনা শৈলী কি বলছে, সরস বাক বৈদগ্ধ উইট, বুদ্ধিদীপ্ত হাসি তার রচনা রীতির বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, আড্ডার ঢং রয়েছে রচনায়, বৈঠকি মেজাজ রয়েছে, আলাপচারিতা পরিচয় রয়েছে, এটা। আচ্ছা, দেশে বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা, বহু ভাষা জানার দক্ষতা, রবীন্দ্রনাথের সান্নিধ্য ইত্যাদি ইত্যাদি তার রয়েছে। আচ্ছা, আর প্রাচ্য পাশ্চাত্য রীতির সমন্বয় ঘটেছে তার রচনা রীতিতে, খুব গুরুত্বপূর্ণ। একই সাথে সুরসিক মন, তীক্ষ্ণ বুদ্ধি, যুক্তিবাদী মানসিকতা, উদার দৃষ্টিভঙ্গি। তাহলে এখান থেকে আমাদের পয়েন্ট কোনটা, বাক বৈদগ্ধ আছে, উইট আছে, বুদ্ধিদীপ্ত হাসি আছে, আড্ডার ঢং আছে, বৈঠকি মেজাজ আছে, আলাপচারিতার একটা একটা মেজাজ রয়েছে। আচ্ছা, বহু বহু ভাষা জানতেন তিনি, রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ করেছেন, এটা প্রাচ্য পাশ্চাত্য রীতির মেলবন্ধন ঘটেছে তার রচনায়। এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য কয়েকটা তথ্য, সেটা হচ্ছে কি সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী, এইগুলো সব তার ছদ্মনাম, সব তার ছদ্মনাম। ওকে, এই হচ্ছে বিষয়। কোন কোন পত্রিকায় লেখেন গুরুত্বপূর্ণ না, বাট এই ছদ্মনামগুলো গুরুত্বপূর্ণ, যে এইগুলো সব মুস্তফা আলীর ছদ্মনাম। ব্যাস এটুকুই, ঠিক আছে। এই তথ্যগুলো তোমরা একটু ভালো করে রপ্ত করে ফেলবে, যাতে পরীক্ষাতে তোমাদের এই জায়গা থেকে কোনো কনফিউশন না থাকে। আর এগুলো থেকেই অ্যাকচুয়ালি সব থেকে বেশি সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমরা অনেক কিছু কমেন্ট করেছো। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। ও ওডিবিএল 1926, ভেরি গুড। শব্দতত্ত্ব, আচ্ছা, সুনীতি চাটুর্যের বাংলা শব্দতত্ত্ব, বাহ, ভেরি গুড। ওকে, বাংলা ভাষা পরিচয় গ্রন্থের উৎসর্গ পত্রে, ওকে, ভেরি গুড। উপন্যাস, ওকে। 1934, এটা কি বলছো? এটা বুঝতে পারিনি ভাই, বাকি সব কটা বুঝলাম। 16, আচ্ছা, এটাও বুঝলাম। ওকে, আচ্ছা, তোমাদেরকে
কয়েকটা কথা বলার ছিল, সেটা একটা মানে তালমান হারিয়ে গেল। দেখো দুটো কথা, এক হচ্ছে যে সাহিত্যের ইতিহাসে আমি বলেছিলাম যে আমরা যে সপ্তাহে যে অংশটা আমাদের পড়া থাকবে সেই সপ্তাহে সেই অংশটার উপরে তোমরা নোট মুখস্থ করবে, প্লাস কোনো একটা সাহিত্যের ইতিহাসের বই তোমাদের পড়তে হবে। অসিত বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, দেবেশ আচার্য, তপন চট্টোপাধ্যায়, অশোক কুমার মিশ্র, ভূদেব চৌধুরী, পার্থ চট্টোপাধ্যায়, ইভেন শ্রীমন্ত কুমার জানা, বিভিন্ন ধরনের লেখকের বই রয়েছে। এর মধ্যে কোনো একটা বইকে সেই অংশটুকু প্রথম থেকে শেষ অবধি তোমার পড়তে হবে। এইটা হচ্ছে বক্তব্য আমার। তো আমি সাহিত্যের ইতিহাসে তোমাদের কাছ থেকে দেখতে চাইবো যে তোমাদেরকে নিয়ে আমি একটা আলাদা গ্রুপ করে নেব। সেই গ্রুপটা হচ্ছে সাহিত্যের ইতিহাসে যারা ধরো নোট আমরা পড়েছি, এবার নোটের পাশাপাশি সাহিত্যের ইতিহাসের একটা বই আমি পড়বো। আমাকে তুমি জানাবে যে কোন বই, এক বা একাধিক বই কোনটা তোমার কাছে আছে। যেমন এই তিনজনের ওপরে আমরা আজকে ক্লাস করলাম, নোট করলাম, এই তিনজনের ওপরই এই সপ্তাহে তোমাকে পড়ে ফেলতে হবে সাহিত্যের ইতিহাস বই। এবং সেখান থেকে নোটে যে তথ্যগুলো নেই সেই তথ্যগুলোর মধ্যে থেকে তুমি যে যে তথ্য খুব ইম্পর্ট্যান্ট মনে করো সেই তথ্যগুলোকে একটা জায়গায় করে 1 2 3 4 করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। একটা বইয়ের উপরে একাধিক জন করতে পারে, আবার বিভিন্ন বই নিয়ে বিভিন্ন জন করছে, সেখান থেকে তথ্যগুলো আমাদের কাছে জড়ো হবে। আমি ওইগুলোর থেকে আবার এডিট করে তোমাদের যে কজন এইটা করবে তাদের মধ্যে ওটা পিডিএফ আকারে শেয়ার করে দেব, ঠিক আছে? এই কাজে তোমরা যদি যে কজন অংশ নিতে চাও আমি একটা টাইমে তোমাদের গ্রুপে বলবো, সেই সময়টায় তোমরা জানাবে এবং তাদেরকে নিয়ে আমি একটা আলাদা সাহিত্যের ইতিহাসের অতিরিক্ত তথ্যের মতো করার মতো একটা গ্রুপ তোমাদের করে দেবো। সেখানে তোমরা যে তথ্যগুলো দেবে সেই তথ্যগুলো এডিট করে তোমাদেরকেই দেওয়া হবে, সেই কজনকেই শুধু দেওয়া হবে। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে বিষয়। আর আমি টাইম টু টাইমে যেটা দেবো সেটা তো সবার জন্য দেবো, সেটা মেইন গ্রুপেই দেবো, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি নয়, এই কোর্সটা শেষ হওয়ার পরে আমি কিছু আরো তথ্য তোমাদেরকে দেব। আচ্ছা, এটা এক। 2 নম্বর হচ্ছে তোমরা টেক্সটের টপিক করার জন্য অনেকেই বলেছিলে যে আমি করতে চাই। তো আমি এই সপ্তাহে মানে কালকেই হয়তো তোমাদেরকে ওই টেক্সটের গ্রুপে ইন্ডিভিজুয়াল টপিকগুলো বলে দেবো। আমি বলে দেবো যে কাকে কোন টপিকটা করতে হবে। সেই টপিকটা এই সপ্তাহের মধ্যে তোমাকে শেষ করতে হবে। তুমি কাজকর্মের মধ্যে থাকতে পারো অনেকে, কিন্তু সময় করে প্রয়োজনে তোমার এই সপ্তাহের পড়াটা একটু যদি খারাপও হয় তবু ক্ষতি নেই, কিন্তু ওই কাজটা ধরো 2 বা 3টে টপিকের ওপরে তোমাকে কাজ করতে হবে। সেইটা আমি তোমাদের নিশ্চয়ই গ্রুপে 2টো নোট আমি তোমাদেরকে স্যাম্পল হিসাবে দিয়েছি আগের ব্যাচের স্টুডেন্টদের করা। তো বুঝতেই পারছো যে ওই রকম নোটই ওরা পেয়েছে, সুতরাং সেটা যথেষ্ট ভালো হয়েছে। তোমরা ওর থেকেও আরো ভালো করার চেষ্টা করবে যাতে করে কোনো কোশ্চেন আমাদের এই তৈরি করা নোটের বাইরে না আসে। তো তুমি 3টে নোট একটু খাটাখাটনি করে করবে, বাকি 100-র উপরে নোট তুমি বিনা পয়সাতে পেয়ে যাচ্ছ, মানে বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছ। তো এইটা তুমি চেষ্টা করবে, আমি এডিট করে দেব। তুমি বানান ভুলটা করবে না, বারবার চেক করে নিয়ে তবে আমার কাছে পাঠাবে, মেল করে পাঠাতে হবে, ঠিক আছে? সেই টেক্সটের কাজটা মেল করে পাঠাতে হবে। কি করে মেল করবে, যাদের বুঝতে অসুবিধা তারা আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওতে দেখে নেবে যে কি করে তোমরা মেলে ওটাকে করবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বক্তব্য। এই দুটো কথা আমার বলার ছিল। এক তো সাহিত্যের ইতিহাস নিয়ে আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো, 2 নম্বর হচ্ছে টেক্সটের, যেটার উপরে টপিক তোমরা এই সপ্তাহে পেয়ে যাবে এবং সেটা নিয়ে করা শুরু করে দেবে, ঠিক আছে? এই দুটো কাজ তোমাদের জন্য এই সপ্তাহে থাকছে। আমি আশা করব যে তোমরা খুব সিনসিয়ারলি এই কাজটা করবে। যে কজন টেক্সটের টপিক করবে বলে কথা দিয়েছো
আমি আশা করব তোমরা সিনসিয়ারলি করবে, ফাঁকিবাজি করে করবে না। কারণ তোমার তোমার নোটটা দেখলেই আমি বুঝতে পারবো যে সেখানে সব কোশ্চেন কভার হয়েছে কিনা। টপিকে, টেক্সটের টপিকের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত সমস্ত লাইনকে পড়তে হবে, পড়ে সেখান থেকে কোশ্চেন গুলোকে করতে হবে এমসিকিউ, টু দা পয়েন্ট, এসে টাইপ কোশ্চেন আকারে, সেখানে যেন কোনো কোশ্চেন বাদ না চলে যায়। ওকে, এটা হচ্ছে প্রয়োজনে একটু বড় হোক ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করবে ভালো করে একটা নোট করার। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। আমি তোমাদেরকে টপিকটা বলে দেব, তোমরা যত তাড়াতাড়ি পারো ওই টপিকটা আমাকে ওই টপিকের উপরে নোট করে আমাকে দিয়ে দেবে। এই হচ্ছে দুটো কথা তোমাদের সঙ্গে বলার ছিল। ওকে, কারণ এই সপ্তাহে একটু অসুবিধা আছে স্যার। কি অসুবিধা একটু শুনি, মানে সেটা কি বলার মতো? আচ্ছা, ওকে, ঠিক আছে। সবাই ভালো থেকো। কালকে টেক্সটের ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ওকে, আচ্ছা।